দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি জিটিভি স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু, কোমর ও ঘাড় ব্যথায় অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার, কেমন আছেন? জি, শুভ সকাল। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। আমাদের আলোচনার বিষয় স্যার, আপনি জানেন হাঁটু, কোমর ও ঘাড় ব্যথায় অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই ফিজিওথেরাপি চিকিৎসা বর্তমান সময়ে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে। আগে যেমন ঝাড়ফুঁকের মাধ্যমেই আমাদের ব্যথা দূর করা হয়ে যেত বা দীর্ঘদিন ধরে ভুগত মানুষজন, কিন্তু এখন ফিজিওথেরাপির মাধ্যমে মানুষ বেশ ভালো আছে এবং আরাম পাচ্ছে। এই আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা বলতে কি বোঝায়? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে আগের দিনে এই ব্যথার আসলে অনেক অপচিকিৎসা ছিল, যেটা ঝাড়ফুঁক, তেল মালিশ, কবিরাজি। বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসাটা অনেক জনপ্রিয়, বাট ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যেও কিন্তু এই ব্যথার রোগীদের চিকিৎসায় কিন্তু একটা সঠিক নির্দেশনা, গাইডলাইন হচ্ছে না। তো ফিজিওথেরাপি চিকিৎসা, ফিজিওথেরাপি কিন্তু ব্যথাকে নির্মূল করে না, ফিজিওথেরাপি রোগটাকে, সমস্যাটাকে নির্মূল করে, ব্যথা আসে না। অ্যাকচুয়ালি ব্যথা আমাদের বন্ধু, ব্যথাকে কখনোই চিকিৎসা করে সুস্থ করা সম্ভব না, কারণ রোগ যদি ভালো না হয় ব্যথা কখনোই যাবে না। কারণ আমাদের সব থেকে বড় বন্ধু বলেন, বড় গার্জিয়ান বলেন, একমাত্র পেইন। আপনার শরীরে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে, ব্যথাই কিন্তু সর্বপ্রথম আপনাকে সিগন্যাল দিবে। সো ব্যথাকে মারার কোনো সুযোগ নাই। কিন্তু দেখেন, প্রত্যেকটা জায়গায় ব্যথার রোগীরা কিন্তু আসলে দুর্ভাগা। এই জন্য বলা হয় অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান, কারণ এতিমের মতো। আসলে ব্যথার জন্য যেখানেই যাক শুধু ব্যথার ওষুধ, শুধু ব্যথার ওষুধ, শুধু ব্যথার ওষুধ। প্রতিটা প্রেসক্রিপশনে দেখবেন, আমি তো দেখতে 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 25 বছর হয়ে গেল। তো 25 বছর ধরে যেটা আমি সবসময় বলে আসছি, যে ব্যথা হলে ব্যথার ওষুধ না, ব্যথার কারণটা জানুন, দেন কারণটাকে সমাধান করুন। সেটা হতে পারে ফিজিওথেরাপি, হতে পারে সার্জিক্যাল কারেকশন, হতে পারে মেডিকেশন। কি লাগবে এখন? ব্যথা যদি, যেটা আমরা বলি লো ব্যাক পেন, ব্যাক পেন একটা ভাস্ট এরিয়া, অনেক বড় একটা প্রবলেম। এখানে মেকানিক্যাল পেইন হতে পারে, প্যাথোলজিক্যাল পেইন হতে পারে। প্যাথোলজির মধ্যে টিউমার, টিবি, ক্যান্সার হতে পারে। এখন স্পাইন টিবির কারণে তার ব্যথা হচ্ছে, এখানে ব্যথা ওষুধের কী কাজ আছে? এখানে টিবির ওষুধ লাগবে, ফিজিওথেরাপি লাগবে। কোমরে অপারেশন ছিল, তার হয়তো তার ডিসপোলাপস ছিল, ডিসপোলাপসের জন্য ব্যথা হচ্ছে। তো ডিসপোলাপস আসলে কি করবে? ব্যথার ওষুধের জেল বের হয়ে যাচ্ছে, জেল বের হয়ে নার্ভে চাপ দিয়ে, সেখান থেকে হতে পারে। কোমরে ক্যান্সার আছে, ক্যান্সারের কারণে কম্প্রেশন পড়েছে নার্ভে, সেখান থেকে তার হাড় খেয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, নার্ভে প্রেশার পড়ছে, ব্যথা হচ্ছে। ব্যথা ওষুধে কী কাজ করবে? এই কারণে বলা হচ্ছে আসলে অসুখটাকে ভালো করতে। ফিজিওথেরাপির যে চিকিৎসার প্রথম শর্ত, যে আগে আইডেন্টিফাই করা হয়, ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টের মাধ্যমে তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করে প্রবলেমগুলোকে সলভ করা। স্যার, আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আপনার সমস্যার কথাটি বলুন। আমি নিয়মিত জগিং করি, কিন্তু মাঝে মধ্যে হাঁটু ব্যথা করে, মানে দীর্ঘক্ষণ বসে থাকলে দেখা যায় যে হাঁটু ব্যথা করে। জি, আপনার বয়স কত? বয়স 26। 26 বছর। ওজন কত কেজি? 61। 61 কেজি, 26 বছর। আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন এটার জন্য? না না, এখনো দেখায় নাই। জি, ধন্যবাদ। আমি উত্তরটা অসংখ্য ধন্যবাদ। দর্শক, উনি জগিং করে বা এক্সারসাইজ করে, কিন্তু উনি বসে থাকলে ওনার ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, বা কোমরে বসে থাকলে কোমরে চাপ পড়ে। এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে তার ডিসপোলাপস থাকতে পারে, দুই তার মাসল উইকনেসের জন্য হতে পারে। তো উইকনেসের জন্য ডিসপোলাপস হতে পারে, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তো এটা আসলে ফিজিওথেরাপি দিয়ে এটাকে স্ট্রং করতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার এখানে কোনো মেডিকেশনের প্রয়োজন নাই। আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে আপনি কিছু এক্সারসাইজ শিখে নেবেন, যে মাসেলগুলো দুর্বল আছে ওই মাসেলগুলোকে স্ট্রং করলেই তখন এই ব্যথাটা হবে না। যেহেতু আপনি জগিং এক্সারসাইজ করছেন, সো আপনাকে পারফেক্টলি করতে হবে। ধন্যবাদ। স্যার, অনেক রোগীরাই আছে হাঁটুর অপারেশন করিয়েছে, কোমরের অপারেশন করিয়েছে, দেশের বাইরে, দেশের ভেতরে অপারেশন করিয়ে এসেও
পুরোপুরি সুস্থ হচ্ছে না বা সেভাবে আগের মতো হাঁটতে পারছে না বা ব্যথা রয়েই গিয়েছে, এটা কেন হচ্ছে? অপারেশনের পরবর্তীতে যে হ্যাজার্ডগুলো থাকে, অপারেশন পরবর্তী যে কোনো অপারেশন পরবর্তী নিয়ম হচ্ছে রিহ্যাবিলিটেশন করা, এখানেও ফিজিওথেরাপি। তার মানে ফিজিওথেরাপি প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, নন সার্জিক্যাল কেসে সব জায়গায় কিন্তু ফিজিওথেরাপির দরকার। ফিজিওথেরাপি হচ্ছে আসলে ফিনিশিং ট্রিটমেন্ট, যে একটা রোগীকে আপনি অপারেশন করে তাকে হয়তো তার বিপদমুক্ত করেছেন, বাট তাকে সচল করার জন্য আপনাকে অবশ্যই রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। যে কারণে বলেছে আধুনিক চিকিৎসাবিদ্যায় ফিজিওথেরাপি কিন্তু ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আপনি আধুনিক চিকিৎসা কি, আপনি ব্রেন স্ট্রোক করলেন, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে বা সার্জারি করা হচ্ছে, সার্জারি পরে তার ব্লাডটাকে রিমুভ করছে, বাট তারপরেও কিন্তু রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি লাগবেই। আচ্ছা, আপনি যে কোনো অপারেশন করেছেন, আপনি কার্ডিয়াক অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন, সিএবিজি করেছেন, যে কোনো অপারেশনের পরবর্তী তাকে সচল রাখার জন্য তো ফিজিওথেরাপি লাগবে। আপনি অর্থোপেডিক্স অপারেশন করেছেন, যে কোনো অর্থোপেডিক্স অপারেশনের পরবর্তী কিন্তু ফিজিওথেরাপি লাগবে। সো ফিজিওথেরাপি মেডিকেল সায়েন্সের একদম একজন আধুনিক নতুন মা যুগের। বা যারা সি সেকশনের মাধ্যমে মা হয়েছে তাদের ক্ষেত্রেও কি ফিজিওথেরাপি যে দরকার অবশ্যই রয়েছে? লাগবে, কারণ যে কোনো ধরনের সিজারিয়ান সেকশনের পরপরই ফিজিওথেরাপি দিলে সেই মহিলা কিন্তু সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আদারওয়াইজ তাদের কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশন গ্রো করে। দেখবেন বেশিরভাগ মায়েরাই বাচ্চার ব্রেস্ট ফিডিং করতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম Back ফেস pain করতে, হয়। ব্যাক পেন হচ্ছে, কাজ করতে পারছে না, আস্তে আস্তে হাঁটু ব্যথা হচ্ছে, এইভাবে দিন 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 তাদের লাইফস্টাইলটা কিন্তু করুণ অবস্থায় চলে যাচ্ছে। আচ্ছা, স্যার অনেক ক্ষেত্রেই আছে হাঁটু ব্যথার ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে হাঁটু প্রচন্ড ব্যথা, পা ফেলতে পারছে না, হাঁটতে পারছে না, এই রোগগুলো কেন হয়? এটা আসলে যে তার হাঁটুতে যদি কার্টিলেজ ইনজুরি থাকে, তো রাতে শুয়ে থাকলে সেখানে কি হচ্ছে, সেখানে ইনফ্লামেশন হয়ে থাকে, সকালে দাঁড়ালেই প্রচণ্ড ব্যথা হয়। আবার কোমরে যদি ডিসপ্রোলাপস থাকে, অনেকে দেখবেন সকালে ঘুম থেকে উঠে বলছে আমি দাঁড়ালে আমার গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয়, তো গোড়ালির চিকিৎসা করছে কিন্তু রোগ ভালো হচ্ছে না। আসলে কি তার গোড়ালিতে সমস্যা? না, সমস্যা হচ্ছে কোমরে। মেরুদণ্ডে যদি আমাদের বালজিং হয়ে থাকে L4-5-5S1, তাহলে রাতে শুয়ে থাকলে ওখানে ফ্লুইড পুশ করে, তখন ফুলে থাকে, সকালে দাঁড়ালে ওটা ফুলে যায়, তখন নার্ভের চাপ পড়ে, ব্যথাটা কিন্তু গোড়ালিতে হয়। এবার একটু হাঁটলে আবার এই ফ্লুইডটা বেরোয় যায়, তখন গোড়ালির ব্যথাটা ভালো যায়, রোগের হাঁটলে ব্যথা কমে যাচ্ছে। এর সমাধান ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি ছাড়া ওষুধে ভালো হবে না কখনোই। অনেক সময় আছে বলে গোড়ালির হাড় বের হয়েছে, সেটার কারণে ব্যথা করছে। না, এটা গোড়ালির যে ক্যালকেনিয়াস স্পোরের জন্য যে ব্যথা আর কোমরের জেল পেরোনোর জন্য যে ব্যথা, দুটো আলাদা। ক্যালকেনিয়াস স্পোরের ব্যথা আসলে কোনো কিছু করার নাই, এখানে শুধুমাত্র বলি আমরা নরম জুতা পরবেন, শক্ত জায়গা পরবেন না। স্যার আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি দিনাজপুর থেকে বলছি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার হচ্ছে ডান হাতে এই যে বৃদ্ধা আঙ্গুলের নিচে জয়েন্টে ব্যথা। জি তা চিকিৎসা করার ঔষধ দিছে, থাকছে না। তা আমি কি চিকিৎসা করলে ভালো হবে? জি, ডান হাতে আপনার শোল্ডারে ব্যথা, এই তো এখানে ব্যথা। ডান বৃদ্ধা আঙ্গুলের জয়েন্টে। ও, বৃদ্ধা আঙ্গুলের আঙ্গুলের জয়েন্টে জয়েন্টে। জয়েন্টে ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু ওষুধ একটা আঙ্গুলে? খেয়েছে? হ্যাঁ, বৃদ্ধা আঙ্গুলের নিচে জয়েন্টে। এই একটা আঙ্গুলে ব্যথা, আপনার কথা স্পষ্ট শোনা যায় না। আপনার বৃদ্ধা আঙ্গুলের একটা জয়েন্টে ব্যথা? হ্যাঁ, একটা। একটাই, দুইটাতে না একটা? একটাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। জি, অসংখ্য ধন্যবাদ উত্তর দিচ্ছি। দর্শক। হ্যাঁ, এটা হতে পারে, এটা ওভার ইউজের জন্য হতে পারে। অনেকে দেখা যায় মোবাইলে অনেকক্ষণ টিপছে বা কেউ কম্পিউটারে কাজ করছে, অতিরিক্ত ব্যবহার করলে সেখানে ওভার স্ট্রেচিং এর ব্যথা হতে পারে। তার শক্তি অনুযায়ী এখানে ফিজিওথেরাপিতে ঠিক করা সম্ভব। না, রেস্টে থাকলে আবার জমে যাবে। এটা আসলে রেস্ট হচ্ছে কোথায়, যেখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে রেস্টের দরকার। আদার যদি ন্যাচারাল কোনো পেইন আসে, ওভার ইউজের কারণে ব্যথা আছে, সেখানে রেস্টে গেলে আরও ব্যথা বেড়ে যাবে। এখানে হচ্ছে ভুল, অনেক সময় ভুল বলে যে আপনি রেস্টে রাখেন। রেস্টে রাখলে কী হবে, জয়েন্টের ফ্লুইড সিক্রেশনটা আরও ডিস্টার্ব হবে, মাসেল স্ট্রেচিংটা আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে, জয়েন্টগুলো স্টিফনেস গ্রো করবে, তখন ব্যথা আরও বেড়ে যাবে। সো এটাকে স্ট্রেচিং করতে হবে, স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং, মানে এটার ফুল মুভমেন্টে যেতে হবে এবং শক্তি বাড়াতে হবে, তাহলে সে কাজ করলে আর ব্যথাটা হবে না। দর্শক, আমি আপনাকে বলবো একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে আপনি ফিজিওথেরাপি নেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার আমাদের আরেকটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি মোশাররফ হোসেন। আমার বয়স 50 বছর, আমার বাড়ি রাজশাহী। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমি 2003 সাল থেকে পিএলআইডিতে আক্রান্ত। আমার ওজন হলো 92 কেজি। আমি দীর্ঘদিন থেকে পিএলআইডিতে আক্রান্ত, কিন্তু গত জানুয়ারি মাসে আমি একটা অ্যাক্সিডেন্ট করে আমার বাম শোল্ডারে আঘাত পাই। জি, আঘাত পাওয়ার পরে আমার ওই ভ্যাকসিনটা অনেক বেড়ে গেলে আমি পুরো 10 দিন বেডে রেস্টে ছিলাম। বেডে থাকা অবস্থায় একদিন হঠাৎ করে আমার মাথা ঘোরা শুরু হয়। এটা কি ভ্যাকসিনের সাথে মাথা ঘোরার কোনো সম্পর্ক আছে কিনা? এবং আমার বাম শোল্ডারে এখনো প্রায় 2 মাস হয়ে গেল। জি। কি চিকিৎসা নিচ্ছেন এখন?
এখন আমি ব্যথা কোনো ওষুধ খাইনি, কোনো চিকিৎসা নিচ্ছি না। হাতটা একটু ব্যায়াম করার চেষ্টা করতেছি, ঘোরানোর চেষ্টা করতেছি। তাছাড়া আমি হাইপার টেনশন হয়ে গেছে, পরে আমি হাইপার টেনশনের ওষুধ খাচ্ছি ডক্টরের পরামর্শ অনুযায়ী। জি, আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। দেখেন ধন্যবাদ, ওনার কিন্তু দর্শক। 23 সাল থেকে উনি পিএলএডি বা ব্যাক পেনে আক্রান্ত, এরপর আবার accident-ও অ্যাক্সিডেন্ট করেছে, করেছেন। হাতে ব্যথা পেয়েছে, আবার মাথা ঘোরাচ্ছে। রেস্টের কারণে রেস্টিং ভার্টিগো হয়, 10 দিন রেস্টে থাকার কারণে ভার্টিগো, এটা ভয়ের কিছু নেই। আবার সে কোমরে যদি লং টাইম ডিসপোলাপস থাকে, সেখানে ঘাড় ব্যথা হতে পারে, ঘাড়ও ডিসপোলাপস হয়, সেটার কারণেও ভার্টিগো হতে উনি পারে। তো পিএলআইডির রোগী হ্যাঁ, অলরেডি। পিএলএডি আসলে পিএলএডি কেন 23 বছর থাকবে? পিএলএডির চিকিৎসার সর্বোচ্চ 42 দিন লাগে ভালো 2023 হতে। সাল থেকে আছে। হ্যাঁ, 23 সাল থেকে 3 বছর ধরে সে, মানে 2023 না 2003, 23 বলেছে। 2023 হলো 3 বছর। 3 বছর কিন্তু পিএলএডির ব্যথা থাকার কথা না। পিএলএডির চিকিৎসা করতে সর্বোচ্চ 42 দিন সময় লাগবে, এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। তো 42 দিনের চিকিৎসা ভালো হয়ে যাওয়ার কথা। আর যখনই পিএলএডি ভালো হয়ে যাবে তখন কিন্তু আদার্স প্রবলেম আসার সম্ভাবনা থাকে কমে না। যাবে। কারণ কোমরে যদি ডিসপোলাপস থাকে তাহলে তার সারা শরীরেই কিন্তু সেটা একটা ভালো একটা রেস্ট পড়তে থাকে। তো দর্শক, আমি আপনার সার্চ করি, এখন আপনাকে ইম্পর্টেন্ট ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার ফিজিক্যালি ফিটনেস বাড়াতে হবে, তাহলে আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, ইনশাল্লাহ হাত ব্যথা সবই ভালো হয়ে যাবে। তো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন। ফিজিওথেরাপির মাধ্যমে সমস্ত ব্যথাকেই কন্ট্রোল করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? দর্শক, আপনার নাম, বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমার সমস্যা না, আমার আম্মুর সমস্যা। জি, বলুন সমস্যাটা জি, কি? কোথা থেকে বলছেন আপনি? আমি লালমনিরহাট থেকে বলতেছি। জি, আপনার মার আপনার মায়ের সমস্যার সমস্যা কথাটি বলুন, বলুন। কি সমস্যা? আমার আম্মু কথা বলবে। তো দেন, তাকে দেন, এত সময় নেওয়া তো যাবে না, দ্রুত বলুন, অনেকেই বসে আছে আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি, আপনার সমস্যার কথাটি বলুন। মানে একটা সাইড মাথা ধরে পা পর্যন্ত প্রচন্ড ব্যথা। কতদিন যাবত ব্যথা হচ্ছে? আমার একটা সাইডে বাম থেকে মাথা ধরে পা পর্যন্ত ব্যথা, প্রচন্ড ব্যথা। কতদিন যাবত ব্যথা? আজ প্রায় 3 বছর ধরে। কোনো চিকিৎসা করেছেন? হ্যাঁ, আগে করছিলাম, সাইটিকের ব্যথা বলছি। সায়াটিকের ব্যথা, এমআরআই করেছেন? না, করিনি। আচ্ছা, এখন কি চিকিৎসা নিচ্ছেন? এখন ওই যে এমনিতে প্রেসক্রিপশন আগে যে ডাক্তার দেখাইছি ওই ওষুধ খাচ্ছেন? কোনো না, ফিজিওথেরাপি করিনি। চিকিৎসা নিয়েছেন? ফিজিওথেরাপি করেছেন? না। ধন্যবাদ। আমরা উত্তর অসংখ্য পেয়ে ধন্যবাদ দেখেন। দর্শক। আমাদের আরেকজন দর্শক রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি প্রশান্ত পাল বলছি, গোপালগঞ্জ থেকে। জি, আচ্ছা, সমস্যা বলুন। সমস্যার কথাটি বলুন। আমার এই যে বাম পাশে বলছেন, আমার হাতটা ব্যথা করে বুঝছেন। জি, ঘাড়ের থেকে আমার বাম পাশে হাতটা বলে চিকন করে র্যাকের মতন ব্যথা করে বুঝছেন। আমি মানে প্রচন্ড ব্যথা, আমি উঠতে পারি না সকালবেলা বুঝছেন। আচ্ছা, আর আমি কি পরামর্শ নিলে ভালো হবে, আমার কোন ডাক্তার দেখালে ভালো হবে, সেটা আমার পরামর্শ দেন। কতদিন যাবত ব্যথা? এটা আমার 3 মাস যাবত। 3 মাস। তো কোনো চিকিৎসা নেন না এখনো? না, না, এখন নেই বুঝছেন। আমি ওই যে ল্যাবে পরামর্শ করছিলাম। জি জি, ধন্যবাদ। আমরা উত্তর অসংখ্য দিতে। ধন্যবাদ দর্শক। প্রথম দর্শক ছিলেন লালমনিরহাট থেকে একজন মহিলা। উনার হচ্ছে মাথার বাম পাশ থেকে পা পর্যন্ত ব্যথা। দেখেন, ওনার যেটা এটা মেকানিক্যাল হতে পারে, ঘাড়ে তার ডিসপোলাপস আছে এবং সেই কারণে বাম দিকেও আছে, যে কারণে তার কি হচ্ছে, ঘাড়ে এবং পায়ে ব্যথাটা ছড়া যাচ্ছে সারা শরীরে। তো যেটা আসলে এটা ওষুধে ভালো, এটা ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে, কিন্তু তার আগে একটা এমআরআই করে দেখে নিতে উনি হবে। ডক্টর দেখিয়েছেন, জি, ওষুধও উনি ওষুধ খাচ্ছেন। খাচ্ছে। আসলে ওষুধে কখনোই ভালো হয় না, এটা মনে রাখতে হবে যে কোমর ব্যথা, ঘাড় ব্যথা কখনোই মেডিসিনে ভালো হবে না। সাময়িক একটু কমতে পারে, কিন্তু চিকিৎসা করতে গেলে আপনাকে অবশ্যই এমআরআই করে দেখতে হবে, দেখে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে ঘাড় থেকে কোমর পর্যন্ত এমআরআই করে অবশ্যই দেখে নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের পরবর্তী দর্শক ছিলেন গোপালগঞ্জ থেকে প্রশান্ত পাল। ওনার হচ্ছে 3 মাস ধরে বাম হাতে ব্যথা। ওনার কিন্তু ঘাড় থেকে ব্যথাটা হাতের দিকে শিফট করছে, ঘাড়ে ডিসপ্রোলাপসের কারণে, তার লেফট সাইড দিয়ে অ্যাঙ্গেল করার কারণে বাম সাইডে ব্যথাটা যাচ্ছে। আমাদের হাতে যত ব্যথা আসে সব হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পাইন থেকে আসছে। তো এটা ঘাড়ের এমআরআই করলে দেখা যাবে, আর ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আপনার গোপালগঞ্জে ফিজিওথেরাপি সেন্টার আছে, ওখানে সরকারিভাবেও আছে, দেখবেন ওখানে কোনো ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নেন, সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আরেকজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি মাদারপুর থেকে বলছিলাম। জি, আপনার নাম, বয়স বলে সমস্যার কথাটি বলুন। নাম আমার অধিক ব্যাপারী, বয়স হলো 26 বছর। জি, সমস্যার কথাটি বলুন। আর সমস্যা হলো অনেকদিন আগে জ্বর ছিল, জ্বরে তো আপনার কোমরের নিচে মাংসপেশি ব্যথা এবং রক্ত ফুলে যায়, ঝিমঝিম করে পা। জি,
কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাচ্ছিলাম, ঔষধ খেয়েছি, তখন আপনার ওষুধে মানে ডিফেক্ট দেখা দিচ্ছিল, বমি হয়েছিল অনেকদিন পর্যন্ত। হ্যাঁ, কোমরে কোনো এমআরআই করেছেন? না না, এমআরআই করিনি। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি আমরা উত্তরটা দিই। দেখেন অসংখ্য ওনার ধন্যবাদ। কোমরে ব্যথা আছে, এটা ডিসপলপসের ব্যথা হতে পারে অন্য কোনো প্যাথোলজিও থাকতে পারে। 26 বছর বয়স, অবশ্যই একটা এমআরআই করে অনেক দেখা কম উচিত। বয়স। দর্শক, আমি আপনি সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট কাছে গিয়ে আপনি কোমরটা এমআরআই করে দেখে নেন, দেখে ফিজিওথেরাপি চিকিৎসা করে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, পেইন কিলার খাওয়ার দরকার হবে না। ধন্যবাদ আপনাকে। স্যার, অনেক দর্শকরাই রয়েছে, এত ফোন আসছে, অনেকেই চাই কিন্তু সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে, সেক্ষেত্রে স্যার দর্শকরা কি করবে? দর্শক, আমি এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, ঢাকাতে, এখানে সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করি। সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা। এসপি হসপিটাল আসলে আমাকে পাওয়া যাবে। অবশ্যই নিচে স্কলে নাম্বার আছে, ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমার নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারটা লিখে রাখবেন, এই নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়েও আসতে পারবেন। আমার নাম্বারটা বলছি 0179 355 7825। আমি আরেকবার বলছি 0179 355 7825। এই নাম্বারটা লিখে রাখবেন, এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। স্যার, আনাচে কানাচে এখন কিন্তু ফিজিওথেরাপি সেন্টারে ভরে গিয়েছে, সঠিক ফিজিওথেরাপিস্ট কারা এবং কার কাছে যাবে রোগীরা, কিভাবে ফিজিওথেরাপি বোঝা যাবে? চিকিৎসক বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট হতে গেলে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হয়, বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন কোর্স করলে ফিজিওথেরাপি স্পেশালিস্ট বা ফিজিওথেরাপিস্ট হওয়া যায়, যেটা আমাদের বাংলাদেশ রিহ্যাব কাউন্সিলের আন্ডারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজ আছে, ইনস্টিটিউট আছে। যেমন আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা ডিসিপিটি এসপি হসপিটালের একটা একাডেমিক কলেজ, যেখানে আমরা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে আমরা কিন্তু সেখানে কোর্স কমপ্লিট করাচ্ছি। আমাদের 5-6 নম্বর ব্যাচ আসছে, এবার 6 ব্যাচ। তো যারা আসলে ফিজিওথেরাপিতে প্রফেশনালস হতে চায় বা যারা এই লাইনে এসে মানব সেবা করতে চায় বা নিজেকে ডেভেলপ করতে চায়, আমি দর্শক বলবো যারা এবার ইন্টারমিডিয়েট পাস করেছে বা গত বছর পাস করেছিল, কোথাও ভর্তি হয় না, বসে আছে সায়েন্স থেকে, তাদের জন্য খুবই গুড অপরচুনিটি, যেটা ডিসিপিটিতে কিন্তু এখন সার্কুলার চলছে, এখনও কিন্তু সময় আছে। আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করে সেখানে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবেন। মাত্র 30টা সিট, যে যত আগে আসবেন তার জন্য ততই মঙ্গল। ফিজিওথেরাপি নিয়ে ভবিষ্যৎ কতটা হচ্ছে এগিয়ে নেওয়া যাবে? না, ফিজিওথেরাপিটা তো সারা পৃথিবীতেই এখন খুবই ডিমান্ড, দরকার, এটা দিন দিন বাড়তে থাকবে। কারণ কি, ফিজিওথেরাপি একটা মেডিকেল আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যেটা আস্তে আস্তে দেখবেন একসময় মেডিসিনের কাজ কিন্তু কমে যাচ্ছে, এখন অনেক সময় অ্যান্টিবায়োটিক কাজ করছে না। আর দেখা যাচ্ছে যে আপনার এখন যত রোগী আছে তার 80% কিন্তু মেকানিক্যাল প্রবলেম। আপনি ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা মুভমেন্ট করার জন্য কিন্তু থেরাপি লাগবে। মানে মানুষ আস্তে 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 এতটাই অলস হয়ে যাচ্ছে যে তারা চলতে চায় না। সো মানুষকে সচল রাখার জন্য ফিজিওথেরাপি ছাড়া কিন্তু কাজ হবে না। সো এটা আগে ছিল ন্যাচারাল ফিজিওথেরাপি, যেমন মানুষ কাজের প্রয়োজনে ছোটাছুটি করতো, এখন মানুষের কাজ সব ঘরের ভিতরে হয়ে আছে। দেখেন এখন অনেক সময় অফিসেও যাওয়া লাগে না, হোম ওয়ার্ক করছে, ঘরে বসে Work from চাকরি home। করছে। আরে বাপ রে বাপ, ডেঞ্জারাস ব্যাপার। মানে অফিসেও যাওয়ার দরকার নেই, ঘরে বসে সব করবে। তার মানে মানুষ কত পরিমাণে অলস হয়ে যাবে, যে কারণে কিন্তু সামনে মহা বিপদ। আর ফিজিওথেরাপি ছাড়া কিন্তু সব অচল হয়ে যাবে। সো ফিজিওথেরাপির দিন দিন ডিমান্ড বাড়তে থাকবে, মানুষের নিড। যেমন আপনার খাবার ছাড়া চলবে না, তেমনি ফিজিওথেরাপি ছাড়াও মানুষ চলতে পারবে না একসময়। প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের জন্য ফিজিওথেরাপি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে একসময়। এসপি হসপিটালে কি কি হেলথ প্রোগ্রাম রয়েছে আপনার ফিজিওথেরাপির পাশাপাশি? অ্যাকচুয়ালি আমাদের এসপি হসপিটাল ফিজিওথেরাপির জগতের মানে কি বলবো, যে সব কিছু নিয়েই আমাদের এসপি হসপিটাল তৈরি। এটা স্পেশালাইজড ফিজিওথেরাপি হসপিটাল। ফিজিওথেরাপি রিলেটেড যত ধরনের চিকিৎসা ব্যবস্থা সব কিছু এখানে আছে, যেটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল। এখানে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, অর্থোপেডিক্স রিহ্যাবিলিটেশন, গাইনি রিহ্যাবিলিটেশন, জেরিয়াট্রিক। দেখবেন বহু রোগী আছে যারা 60 বছরের পরে গিয়ে তাদের বিভিন্ন সমস্যা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, ডায়াবেটিস, কিডনির সমস্যা, হার্ট ডিজিজ, নানান সমস্যা নিয়ে জর্জরিত। তো এরা কি 14 জায়গায় যায় ওষুধ খাচ্ছে। আসলে এসপি হসপিটাল আসলে কি হচ্ছে, আমরা কম্বিনেশন করে দিচ্ছি। এখানে একটা জায়গায় বসে সে সমস্ত চিকিৎসা পাবে, যেটা হলো তার রিহ্যাব করা হচ্ছে, বলা হচ্ছে জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন। কারণ তার ওই ব্যথার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, ডায়াবেটিসের জায়গা যাওয়া, সবই কিন্তু এক ছাদের নিচে তারা পাচ্ছে। সো এখানে আসলে আমি শুনেছি এমআরআই মেশিনও নাকি এসপি হসপিটালে যেটা রয়েছে লেটেস্ট। জি, আমাদের যেটা ওপেন এমআরআই, যে অনেক আছে এমআরআই করতে ভয় পায়, তাদের ওপেন এমআরআই। আমাদেরটা ওপেন এমআরআই আমরা জাপানের হিটাসি থেকে ওপেন এমআরআই নিয়ে এসেছি, খুবই চমৎকার মেশিন। আমরা ডিজিটালাইজ, মানে আপনি এমআরআই করে সঙ্গে সঙ্গে আপনি কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে আপনার কোথায় কোথায় প্রবলেম। তো যেটা আর বাংলাদেশে কোথাও কিন্তু সম্ভব না, যেটা আমাদের এসপি হসপিটালে সম্ভব, এটা করতে পারছে। পাশাপাশি অনেকে বলছে আপনার ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাব আছে, আন্দাজে ওষুধ খাচ্ছেন, কতটুকু খেতে হবে। আমাদের কিন্তু সেই মেশিন আছে, যে মেশিন দিয়ে টেস্ট করে আমরা বলে দিচ্ছি এতটুকু খেলে, এবং টেস্ট করে আবার বুঝাই দিচ্ছি। আমাদের এখানে যতটা রোগী ভর্তি হচ্ছে, যতটা রোগী আসছে, প্রত্যেকেই কিন্তু আমরা 3 মাসের মধ্যে ভিটামিন ডি লেভেলটা সুন্দর মতো একদম
নর্মাল করে দিচ্ছি। এই ভিটামিন ডি লেভেলটা বৃদ্ধি করার ক্ষেত্রে মেডিসিন ছাড়া কি এক্সারসাইজ, অ্যাকচুয়ালি ভিটামিন ডির সব থেকে বড় ওষুধ হচ্ছে এক্সারসাইজ, এক্সারসাইজ এবং সানলাইট। তো এখন দেখা যায় যারা বয়স হয়ে গেছে তাদের সানলাইটে যেতে পারছে না বা সানলাইটে যে কাজ হচ্ছে না, তাদের ফুড সাপ্লিমেন্ট দিয়ে আমরা যেটা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে আমরা এক্সারসাইজের মাধ্যমে সেটাকে আবার লেভেল করে দিচ্ছি। স্যার, সর্বোপরি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা থেকে নিরাময় পাওয়ার ক্ষেত্রে? দর্শক, আমরা এসপি হসপিটাল শ্যামলী রিং রোডে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা রোগী, লক্ষাধিক রোগী অপারেশন ছাড়া, ব্যথার ওষুধ ছাড়া চিকিৎসা করে সুস্থ করতে সক্ষম হয়েছি, যেটা আমরা এসপি হসপিটাল সর্বক্ষণিক করছি। যে ওষুধ না, ব্যথার ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, ব্যথার ওষুধ ছাড়াই আপনি ব্যথামুক্ত থাকতে পারবেন। অপারেশনবিহীন 100% পিএলআর রোগীকে সুস্থ করা সম্ভব। সো দোকানে গিয়ে ওষুধ না খেয়ে সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসা এসপি হসপিটালে আসলে আপনারা সেই জিনিসটা পাবেন। ধন্যবাদ সকলকে। স্যার, হাঁটু ব্যথা, কোমর ব্যথা যে জিনিসটা নিয়ে এতদিন ধরে মানুষজন ভুগছে, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব আর কতটুকু, মানে আপনি মনে করেন যে ফিজিওথেরাপি এই জিনিসটাকে আরো কতটা প্রসার করা উচিত? ফিজিওথেরাপি আসলে প্রতিটা জায়গায় দরকার। বাংলাদেশের যত মেডিকেল কলেজ আছে, যত হসপিটাল আছে, সব জায়গায় সরকারিভাবে করা উচিত। এখনো সরকারিভাবে কিন্তু খুবই পোর অবস্থানে আছে। কেন স্যার? খুবই পোর, কারণ সরকার ফিজিওথেরাপি মানে হেলথ নিয়ে যারা কাজ করছে তারা অন্য সাইডকে ডেভেলপ করছে, কিন্তু আসলে ফিজিওথেরাপি যে দরকার তারা সেই জিনিসটা হয়তো ফিল করছে কম। সেক্ষেত্রে স্যার আপনি বা আপনাদের অবদানটা কতটুকু? আমি নিজে সেটা কষ্ট করে, আমি 2001 সালে যখন পাশ করেছি, গ্রাজুয়েট হয়ে বের হয়েছি সিআরপি থেকে, আমি ফার্স্ট ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো পাশ করার পরে তখন দেখেছি ফিজিওথেরাপি কেউ চেনেই না, না আমি শুনি নাই। সেই 2001 সাল থেকে আমি ফিজিওথেরাপি নিয়ে মোটামুটি একটা রেভুলেশন ঘটিয়েছি। বাংলাদেশে এখন যতটা মানুষ ফিজিওথেরাপির নাম শুনছে সেটা হচ্ছে আমার কারণে, কারণ আমি প্রচুর পরিমাণে প্রোগ্রাম করেছি আমার নিজের মানে চেষ্টায়, এবং আমি নিজের চেষ্টায় আমার নিজের কষ্টার্জিত টাকা দিয়ে আমি একটা কলেজের ডোনেশন করে একটা কলেজ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি, যেটা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, ওটার প্রতিষ্ঠাতা আমি, যেটা আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি করেছি। কেন? এই প্রফেশনকে বাংলাদেশে সার্ভ করার জন্য, যে মানুষ তো আসলে প্রতারিত হচ্ছে। কারণ কোমর ব্যথা রোগী দেখেছি ওষুধ খেতে 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 কিডনি ড্যামেজ করে সর্বনাশের দিকে চলে যাচ্ছে, কিন্তু কেউ তাকে বলছে না যে আপনার সুস্থ কোথায় হবে। দেখবেন প্রত্যেকটা ব্যথা রোগীরা কিন্তু হতাশ। আমার কাছে যখন আসে রোগীরা তাদের কষ্টের কথা বলে, প্রতিটা ব্যথা রোগী তারা হতাশায় নিমজ্জিত। তাদের অনেকে আছে যে আত্মহত্যা করতে চায়, যে আমি এত ব্যথা সহ্য করতে পারছি না। অ্যাকচুয়ালি ব্যথা নির্মূল করার জন্য এই যে মেকানিক্যাল যে সমস্যাগুলো সমাধান করার জন্য ফিজিওথেরাপির বিকল্প আসলে কোনো রাস্তা নাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক স্যার। ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী শনিবার। আর আজকের অনুষ্ঠানে পুনরায় সম্প্রচারিত হবে ভোর 5:30। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।